আজকে আমি কথা বলবো বাংলাদেশে কমিক্স নিয়ে। অ্যাজ আগের প্রোগ্রামে আমি বলেছি যে বাংলাদেশের রিডিং হ্যাবিট খুব কম। বাংলাদেশে বই এবং কমিক্স দুটোই অন্যান্য দেশ থেকে অনেক কম পাবলিশ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোনো কমিক্স ছিল না। আমার ছোটবেলায় সেই পাকিস্তান আমলে প্রকাশিত একটা কমিক্স আমি পেয়েছিলাম। এটা একটা গ্রাফিক নভেল, সেটা ছিল তিতুমিরের বাঁশের কেল্লা। এটা হিস্টোরিক একটা কমিক, এটা হ্যান্ড ড্রন এবং হ্যান্ড পেইন্টেড একটা বই ছিল হার্ড কাভারের। সো এটা ছাড়া আমার ছোটকালে কিন্তু আমি আর বাংলায় কমিক্স আমি দেখি নাই, পূর্ণাঙ্গ কমিক্স, আদার দেন যেটা পশ্চিমবঙ্গ থেকে বের হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গের বইয়ের মার্কেট ছিল অনেক বড় এবং সেখানে কমিক্স এবং ম্যাগাজিন বেরোতো যেটা কমিক ফ্রেন্ডলি, এবং ম্যাগাজিনে সিরিয়ালাইজ থাকতো নারায়ণ দেবনাথের, ময়ূক চৌধুরী সহ, কাফি খান এদের সহ বিভিন্ন আর্টিস্টদের। বাট বাংলাদেশে সেরকম ছিল না। বাংলাদেশের স্বাধীনতার পর দৈনিক বাংলা যেটা ছিল, তার আগে ছিল দৈনিক পাকিস্তান, তার কর্নারে ফ্রন্ট পেজে একটা করে এডিটোরিয়াল কার্টুন থাকতো, খুব মজার, ছোট্ট করে থাকতো। এটা ছাড়া বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথমত দুটা স্ট্রিপ কার্টুন লঞ্চ হয়েছিল, দুটোই খুব সম্ভবত রণবী এঁকেছে, আমার মনে নেই বিকজ আমি এটা মেমোরি থেকে বলছি। একটা ছিল মহাকাশে মহাত্রাস, সেটা হলো মোহাম্মদ জাফর ইকবালের লেখা এবং সেটা চিত্রায়িত করেছিলেন রণবী, এইটুকু আমার পরিষ্কার মনে আছে কারণ আমি এটা ছোটবেলায় কালেক্ট করেছি। আর আরেকটা ছিল থ্রিলার, এটা খুব সম্ভবত আব্দুল গাফফার চৌধুরীর কোনো গল্প অবলম্বনে, এটাও খুব সম্ভবত চিত্রায়ন করেছিলেন রফিকুন নবী। তার পরবর্তীতে এটা কন্টিনিউ করেনি, কিন্তু তার পরবর্তীতে রফিকুন নবী, তারপরে আর্টিস্ট নজরুল, এরা নিয়মিত বিচিত্রায় কার্টুন দিত এবং রফিকুন নবী চালু করেন বিখ্যাত টোকাই। সো টোকাই প্রত্যেক সপ্তাহে বেরোতো এবং এটা ব্যাপকভাবে জনপ্রিয় হয়। যদিও টোকাইয়ের মূল জিনিসটা ছিল কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপের, ইট ইজ নট নেসেসারিলি হিউমার, ওর নেচারটাই ছিল বিভিন্ন রকম ডিসক্রিমিনেশনকে তুলে ধরা। তো এই কনটেক্সট থেকে কিন্তু তখনও বাংলায় কিন্তু কোনো কমিক্স নেই, সো কার্টুনস ছিল। তো এই কনটেক্সটে সেই 78 সালে প্রথম বের হয় উন্মাদ। আপনারা উন্মাদ এখনো বের হয়, সো আপনারা জানেন নিশ্চয়ই যে উন্মাদ ক্যারেক্টারটা কি। উন্মাদ যখন 78 সালে বের হয়, ইট ওয়াজ ইন্সপায়ার্ড বাই আমেরিকান ম্যাগাজিন ম্যাড। সো লাইক ম্যাড, উন্মাদেরও কিন্তু সেই আইকন আছে। ম্যাডের মধ্যে আছে আলফ্রেড ই নিউম্যান, আর উন্মাদের মধ্যে দাঁত বের করার লোকটা। আলফ্রেড ই নিউম্যানের কোনো দাঁত, একটা দাঁত ফোকলা, বাট ওর হলো দুটা বড় দাঁত। থ্রু আউট দি 80s কিন্তু কোনো আলাদা কিন্তু নতুন কোনো পাবলিকেশন হয়নি। তবে যেটা হয়েছে এরশাদ রেজিমের সময় আমাদের বিখ্যাত আর্টিস্ট শিশির ভট্টাচার্যর যে কার্টুনগুলো, পলিটিক্যাল কার্টুনগুলো, এইগুলো গ্র্যাজুয়ালি সবার দৃষ্টি আকর্ষণ হয়। সো সেই সময় কিন্তু কমিক্স না থাকলেও বইয়ের বাজার ছিল বেশ গরম। সেবা প্রকাশনীর বই বের হতো। আমি ফরমার সেবা প্রকাশনীর যারা এডিটিংয়ে ছিল তাদের কাছ থেকে শুনতাম যে লেট 80s যখন মাসুদ রানা পিক, তখন এক একটা বই বের হলে এক এক মাসে 40,000 কপি বিক্রি হতো, যেটা এখন কল্পনাই করা যায়। সো ওটার সময়ও কিন্তু তখনও কমিক আসেনি। তারপরে 90s যখন শুরু হয়, দু একটা কোম্পানি চেষ্টা করেছিল কমিক্স বের করার, বাট মার্কেটটা জমিয়ে উঠতে পারেনি। এর মধ্যে যেটা হয় যে আহসান হাবিব, আপনারা জানেন যে এডিটর অফ উন্মাদ, সে উন্মাদের দায়িত্ব নেয়। তো সে উন্মাদের দায়িত্ব নেওয়ার সুবাদে বই মেলাতে তার কিছু কমিক্স আমি দেখেছি। এটা 90s বা 90s তো ছিল ডেফিনেটলি, এবং আর্লি 2000-এও ওনার বই দেখতাম। বাট বাই অ্যান্ড লার্জ কোনো রেগুলার কোনো কমিক্স পাবলিকেশন ছিল না আদার দেন উন্মাদ। তো এখানে একটু বলে নেই, আমি কার্টুনিস্ট এবং কমিক আর্টিস্ট, সো এটা আমার ছোটোবেলার অভ্যাস। বাট আমি পাবলিকেশন শুরু করি 80s থেকে, পত্রপত্রিকার কন্ট্রিবিউশন শুরু করি। তারপরে ডেলি স্টারে যখন জয়েন করি, ডেলি স্টারে রেগুলার বিভিন্ন কার্টুন দিতাম। তো ডেলি স্টার থেকে আমি লঞ্চ করি বাবু জানেন আমার 13টা বই আছে বাবুর। বাট আমি প্রথম 2006 সালে একটা বই কমপ্লিট করি। একটু নোট করে রাখি, আমি বলেছি যে ছোটকাল থেকে আমি আঁকি। আমি বিভিন্ন সময় কম্পাইল করে কখনোই শেষ করতাম না প্রজেক্ট, সো একটা শেষ করার আগে আরেকটা করতাম। সো আমার একটা এরকম আনফিনিশড নভেল কোনো একটা 80s কোনো একটা ম্যাগাজিনে বের হয়েছিল, যেটা যখন আমি ওদের অফিসে যাই একদিন দেখার জন্য যে ওরা কিভাবে ট্রিট করছে, তো ওটা দেখার পরে আমি খুব অ্যাশেমড হই যে ওরা এক একটা পেজ নিয়ে স্ক্যান করে সেটাকে ক্রাশ করে
ডাস্টবিনে ফেলে দেয়। সো ওর পর থেকে আমি ডিসাইড করেছি যে দরকার নেই আমার ভাই, আমি আমার শখে আঁকি, ব্যাস এটাই থাক। বাট 2006-এ যেটা শেষ করি লাইলি, এটা আমি শখ করে শেষ করেছিলাম। জীবনে কখনো পুরা এঁকে শেষ করতে পারি না, 94 পৃষ্ঠায় এঁকেছি। তো সেটাকে বই ফরম্যাটে আমি 2007 সালে প্রকাশ করি। কিন্তু এর ভিতরে আরেকটা ঘটনা ঘটেছে। আমি প্রথম আলোর রিকোয়েস্টে একটা স্ট্রিপ কার্টুন লঞ্চ করি বেসিক্যালি। সো বেসিক্যালি বের হওয়া শুরু হয় 2006-এর নভেম্বর মাস থেকে। সো আপনি বলতে পারেন নভেম্বর মাস থেকে শুরু করার কারণে এই বছরের নভেম্বর মাসে 20 বছর হয়ে যাবে বেসিক্যালি এখনও আঁকছি। বাট এটা বলার কারণ, আমি নিজেকে প্রমোট করছি না, বাট এটা বলার কারণ হলো এটা পাবলিশ করার মাধ্যমে আমি একটা প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো পাঞ্জেরি। তারা আমার সাথে যোগাযোগ করে তারা আমার কাছ থেকে লাইলি নেয়। আই ওয়াজ নট ভেরি শিওর যে এই বই আদৌ বিক্রি হবে কিনা, বাট তারা বলে যে এটা তাদের কনসার্ন, আমি যেন চিন্তা না করি। তো ওই শুরু করি, ওই থেকে আরম্ভ করে এখন 44-45টা বই আমি বের করেছি। তারপরেও পাঞ্জেরি ছাড়া আর কিছু ছিল না টিল 2012, যখন মেহেদি হক আপনারা জানেন, সে স্বনামধন্য কার্টুনিস্ট, নিউ এজে রেগুলার আঁকে। তো সে এবং তার বন্ধুরা মিলে পাবলিকেশন শুরু করে ঢাকা কমিক্সের, এবং এখানে গ্রুপ অফ আর্টিস্ট আসে, এবং ওই সময় একটা বেশ 12-13 সালের দিকে একটা বেশ আলোড়ন তৈরি হয়, কারণ সিরিয়ালি একটা কমিক বুক ফরম্যাটে, ক্লাসিক কমিক বুক ফরম্যাটে বাংলাদেশে আগে কেউ বের করতো না। সো ওইটার পাশাপাশি ওই সময় আরও কিছু কমিক্স বের হয়, মাইটি পাঞ্চ স্টুডিও, এখন যেটা নেই। এটা ছাড়াও দু একটা আরও কিছু ছিল, সেগুলোর কথা আমার এখন মনে নেই। বর্তমানে বাংলাদেশে যারা কমিক বই বের করে, ঢাকা কমিক্স বের করে, পাঞ্জেরি তো বের করে, সিরিয়াস পাবলিকেশন আছে, গ্রাফিক্স বাংলা। বাট বাংলাদেশে বাই অ্যান্ড লার্জ অল্প কিছু পাবলিকেশন থাকলেও রেগুলার কমিক্স পাবলিকেশন কিন্তু শুধুমাত্র আমরা টিবিএস থেকে করি। মানে রেগুলার বলতে আমরা উইকলি বিজনেস স্ট্যান্ডার্ড থেকে একটা কমিক্স ম্যাগাজিন বের করি, এবং এটা হলো ভেরিয়াস আর্টিস্ট দিয়ে। এটা ছাড়া বাংলাদেশে কোনোদিন এর আগে কখনোই ছিল না, ভবিষ্যতেও হবে কিনা জানি না। বাট আমি সব সময় বলি, আপনারা আপনার সন্তানকে মোবাইল ফোনের জায়গায় কমিক্স পড়ান। কমিক্স খুব ইজিলি পড়া যায়, বই পড়ার থেকে সহজ। আবার বইয়ের গুণগুলো আছে, মানে আপনার মাথায় থিঙ্কিং হবে, এবং চিলড্রেনদের আপনি যদি যত এই ইমাজিনেশনের খোরাক দিবেন, তত তারা স্মার্ট হবে, তত তারা ভিজুয়ালি চিন্তা করতে শিখবে। একটা জিনিস প্রবলেম শুনলে এটার সলিউশনটা ভিজুয়ালি চিন্তা করতে শিখবে। জাস্ট লাইক জাপানিজ, আমেরিকানস, কোরিয়ানস অ্যান্ড চাইনিজ পিপল, যারা প্রচুর কমিক্স পড়ে।